আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় গণিতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ এবং সমাহার বৃদ্ধি এবং হ্রাস এই অধ্যায়টি করব এবং এই অধ্যায়ের প্রথম যে অংশটা অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। চক্রবৃদ্ধির সুদ কাকে বলে, এই চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সরল সুদের বা কি পার্থক্য, আর সরল সুদের যেমন একটি সুপারহিরো ছিল I সমান PRT/100 এটা দিয়ে সমস্ত অঙ্ক করা যায়, তেমনই ভাবে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা সুপারহিরো আছে, ওটা নিয়ে আজকে আলোচনা করবো, ওটা দিয়ে আমরা সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো। তো সেদিকে আগে বলা যাক। প্রথমত জানা যাক সরল সুদ কাকে বলে। আমি আনুষ্ঠানিক সংজ্ঞা দিতে চাচ্ছি না, দিলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, সহজে বোঝার চেষ্টা করতে গেলে রাখো যে সরল সুদ আমরা সেটাকেই বলবো যে ক্ষেত্রে কিন্তু কোনো একটা মূলধন রাখার ফলে যে প্রথম বছরের যে আমরা সুদটা পাই সেই সুদটা পরের বছরের মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যায়, গিয়ে এই সুদ আর মূলধন যুক্ত হয়ে যে টাকাটা পাবো আমরা সেটাই পরবর্তী দ্বিতীয় বছরে সেটাই আবার মূলধন হিসেবে কাজ করবে এবং সেই মূলধনের উপরে আবার সুদ আমরা পাবো। এবার দ্বিতীয় বছরে যে সুদটা পেলাম সেটা আবার 3 নম্বর বছরে গিয়ে আবার মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এইভাবে কিন্তু ক্রমাগত নির্দিষ্ট সময় অন্তর অন্তর মূলধনটা বেড়েই চলবে এবং সেই বাড়তি মূলধনের উপরেও সুদটা দেওয়া হবে। প্রত্যেক বছর এই সুদের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের ক্ষেত্রে কি হয়েছিল, যত বছরই পয়সা রাখো না কেন মূলধন সেম থাকবে। 100 টাকা রাখলে সারা বছরই তোমার 100 টাকার উপরেই তোমার সুদটা নির্ণয় করা হবে। প্রথম বছরেও 100 টাকার উপর সুদ নির্ণয় করা হবে, দ্বিতীয় বছরেও 100 টাকার উপরে কতটা সুদ হয় সেটা নির্ণয় করা হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয় না। প্রথম বছরে যে টাকার উপর সুদ নির্ণয় করা হয়েছিল সেই টাকার সঙ্গে সুদটাকে জুড়ে দেওয়া হয়, দিয়ে পরের বছরে যে সুদ এবং আসল মিলে যে টাকাটা হলো সেটাকেই আবার আসল হিসেবে ধরে নেওয়া হয়, নিয়ে আবার সুদ হিসাব করা হয়। একটা উদাহরণের মাধ্যমে আমি এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা বোঝাবো, তারপরে আমি সুপারহিরোর দিকে যাব। আমি ধরে নিই আমি একটা জায়গায়, দুটো জায়গায় আর কি, ব্যাংক ওয়ান অ্যান্ড ব্যাংক টু। এই ব্যাংক ওয়ান আমাকে সরল সুদে সুদ দেয় আর কি, সরল সুদ দেয়, আর ব্যাংক টু আমাকে চক্রবৃদ্ধি সুদ দেয়, চক্রবৃদ্ধি। ঠিক আছে, এখন আমি ব্যাংক ওয়ানে 100 টাকা রাখলাম, ব্যাংক টুতেও 100 টাকা রাখলাম। ব্যাংক ওয়ানে আমার সুদের হার দিচ্ছে, মানে আর যেটা তোমার আর হিসেবে জানো, সুদের হার ধরে নিই 5%। এখানেও সুদের হার 5%, এখানে সুদের হারটা কত 5%, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ, এখানে সরল সুদ, খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আর বছরটা ধরে নিই, আমি সময়টা ধরে নিই, আমি ওই মোটামুটি তোমার ওই 2 বছরের জন্য পয়সা রাখবো, 2 বছর। এখানেও 2 বছরের জন্য পয়সা রাখলাম, সময়টা হবে এখানে 2 বছর। দেখো এটা তোমার সহজে I সমান PRT/100 করে আমরা উত্তর বার করতে পারি। ছোট্ট করে পাশা করে নি একটু, কত উত্তর পাচ্ছ দেখেন। I সমান P মানে 100, R মানে 5, T মানে 2/100, কেটে গিয়ে হয় 5 দুগুণে 10, মানে 2 বছরে আমাকে 10 টাকা সুদ দেবে এই ব্যাংকটি। ঠিক আছে, আচ্ছা এর খোলের খবরটা একটু দেখি, আমি একটু ভেঙে ভেঙে করি। প্রথম বছর কত টাকা দিচ্ছে আমাকে সুদ দেখি, দ্বিতীয় বছর কত টাকা সুদ দিচ্ছে দেখি। এই ব্যাংকটি প্রথম বছরে আমার এই প্রথম বছরের সুদটাকে I1 হচ্ছে, প্রথম বছরের সুদ আমাকে দিয়েছে আসল 100 টাকা প্রথম বছরে, গুণ সুদের হার 5%, গুণ প্রথম বছর বলে আমি বছরটা 1 দিয়েছি, সময়টা /100। এখানে কাটাকুটি করে দেখছি প্রথম বছরে আমার 5 টাকা সুদ এসছে। কত টাকা সুদ এসছে? 5 টাকা সুদ এসছে। এই ক্ষেত্রে আমি তো 2 বছর পয়সা রেখেছিলাম, তাই দ্বিতীয় বছর কি হচ্ছে দেখি একটু, যেহেতু সরল সুদ তাই মূলধনটা আমাদের পরিবর্তন হবে না, ওই 100 টাকার উপরেই সুদ দেবে তারা। তো দ্বিতীয় বছরও আমাকে 100 টাকার উপরেই সুদ দিল, 5% হিসাবে 100 টাকার উপর সুদ দিল।
এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার সুদ আসলো 5 টাকা। তাহলে বলো তো আমার 2 বছরে মোট কত সুদ হলো? দেখো 2 বছরে মোট আমার 10 টাকা সুদ আসছে, এই 5 টাকা এই 5 টাকা, সেটাই আমরা সূত্রের মাধ্যমে বার করে নিয়েছিলাম একবারে। ঠিক আছে, তাহলে এটা ছিল সূত্র, আর সূত্রের ভিতরে লুকিয়ে আছে এই ঘটনাটা। 2 বছরে স্টেপ বাই স্টেপ ওরা প্রথম বছরে 100 টাকার উপরে 5 টাকা সুদ দেয় এবং দ্বিতীয় বছরে 100 টাকার উপরে 5 টাকা সুদ দেয়। এটা হলো আমাদের সরল সুদের স্ট্রাকচার। কিন্তু চক্রবৃদ্ধি সুদের স্ট্রাকচারটা দেখো কি হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে তারা একদম সাধারণভাবে এই এই হিসাবেই সুদ দেবে। তারা এই 100 টাকা সুদের হার 5 টাকা, প্রথম বছরতে 1 বছর ধরি বাই 100, প্রথম বছরে সে আমাকে 5 টাকা সুদ দেবে। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বছরে যখন তারা সুদ হিসাব করবে তখন এই যে মূলধনটা 100 টাকা ছিল, সেই মূলধনটা সাথে এই সুদটা যোগ করে দেবে। আচ্ছা, 100 আর 5 যোগ করে কত? 105। দ্বিতীয় বছরে মূলধনটা পরিবর্তন হয়ে হয়ে যায় 105 টাকা। এখানে কত? 100 টাকা ছিল, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধনটা পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয়? সুদটাকে জুড়ে দেয় এর সাথে, দিয়ে পরের বছরে এই 105 টাকার উপর সুদ হিসাব করে তারা করে। এই একই ব্যাপার করলাম, সুদ হিসাব 5 × 100, 4 × 5 = 20, 5 × 21, মোটামুটি আমার সুদ আসছে তোমার 5 টাকা 25 পয়সা সুদ আসছে। তাহলে বলো তো আমার 2 বছরে মোট কত সুদ হলো? প্রথম বছরের সুদ 5 টাকা, দ্বিতীয় বছরের সুদ হলো আমার 5 টাকা 25 পয়সা। তাহলে মোট সুদ এলো আমার চক্রবৃদ্ধির ক্ষেত্রে, মোট সুদ এলো I1 + I2, সেটা কত এলো? 10 টাকা 25 পয়সা না? তাহলে খেয়াল করো, সরল সুদের ক্ষেত্রে আমার মোট এলো 10 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার এলো 10 টাকা 25 পয়সা। তাহলে কোনটাতে বেশি সুদ এলো? চক্রবৃদ্ধিতে বেশি সুদ এসছে। কেন এসছে বলতো? কারণ প্রত্যেক বছরই আগের বছর যে সুদটা, সেই সুদটা মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যায়, হয়ে গিয়ে মূলধনটা পরিবর্তন হয়ে যায়। এইভাবে কিন্তু যদি 3 নম্বর বছর হতো কি হতো বলতো? 3 নম্বর বছরে এই যে সুদটা পেল, এই 5.25 টাকা, এই সুদটা আবার আগে এই 105-এর সঙ্গে যুক্ত হয়ে যেত। এই সুদটা 105-এর সঙ্গে যুক্ত হয়ে যেত, হয়ে 3 নম্বর বছরে 105 আর 5.25 যোগ করলে কত হয়? 110, 110.25। এই 3 নম্বর বছরে যদি সুদ হিসাব করতো না তারা, তাহলে এই আমার মূলধনটা হয়ে যেত 110.25 টাকা। সেই 110.25 টাকার উপরে হিসাব করে তারা সুদ দিত। এইভাবে কিন্তু ক্রমাগত চক্র আকারে বৃদ্ধি পাবে আমার পয়সাটা। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এবার চক্রবৃদ্ধি সুদের সুপার হিরোটা দেখে নাও একটু, সেটা আমি লিখছি বোর্ডটা মুছে। এটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদের সুদ বার করার সুপার হিরো। তবে এখানে খেয়াল রাখতে হবে, সরল সুদের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সুদ বার করছিলাম, এখানে আমরা প্রথমে সুদ আসল বার করব। ঠিক আছে, অর্থাৎ সুদ আসলের ভালোভাবে বলা হয় স্ববৃদ্ধি মূল। অর্থাৎ এর মধ্যে এই যে সূত্রের মাধ্যমে আমরা কি বার করতে পারবো? সুদ এবং আসল দুটো যোগফল বার করতে পারবো। তার মধ্য দিয়ে আমাদের আসলটাকে বাদ দিতে হবে, দিলে আমরা সুদটা পেয়ে যাব। এই সূত্রের মধ্যে কোনটা কি একটু চিনে নিতে হবে আমাদেরকে। লিখে রাখবে, তোমরা লিখে নাও এটা। এই পি হলো মূলধন, পি কি এখানে? মূলধন। আর কি? আর হলো সুদের হার। সুদের হার ব্যাপারটা আসলে তোমরা বোঝো, মানে নির্দিষ্ট সময় অন্তর 100 টাকার উপরে ক টাকা দেবে তারা, এটাই সুদের হার। যদি সুদের হার 5% হয় তাহলে বুঝতে হবে যে, যদি 1 বছর অন্তর অন্তর সুদ দেয় তাহলে বুঝতে হবে যে 1 বছরে আমাকে যদি 100 টাকা রাখি তাহলে আমার 5 টাকা সুদ দেবে। এটা হলো সুদের হার। আচ্ছা, এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সময়টা, সেটাকে এন দ্বারা লেখা হয়। তাহলে এন সমান এখানে সময়, আর সময়টা অবশ্যই অবশ্যই বছর এককে হবে। কোন স্যার? বছর। ঠিক আছে, যদি 2 বছরের হয় তাহলে এখানে আমাদের 2 দিতে হবে। এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা জিনিস টার্মোলজি বা টার্ম আমাদের মনে রাখতে হবে, সেটা হলো পর্ব। কারণ পর্ব ব্যাপারটা কি, ধরো তোমাকে ব্যাংক বছরে একবার করে পয়সা দেয়, মানে প্রত্যেক বছর পয়সা দিচ্ছে তোমার, মানে সুদ দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলা হবে এক পর্বের সুদ। বছরে একবার করে দিলে সেটাকে বলা হবে এক পর্বযুক্ত সুদ। ঠিক আছে, যেটার ক্ষেত্রে সূত্রটা হয় সাধারণত যে সূত্র আমরা লিখেছি, ওই তোমার
সমৃদ্ধি সুদ আসল, আর কি সহজে লিখছি, সুদ আসল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা আমাদের এক পর্বযুক্ত যে সুদ, সেই সুদের ক্ষেত্রে সূত্রটা এই দাঁড়ায়। ঠিক আছে, এখন যদি তোমাকে কোনো ব্যাংক বছরে দুবার সুদ দেয় 6 মাস অন্তর অন্তর, তাহলে দুবার সুদ দিচ্ছে, তাই যদি 6 মাস অন্তর অন্তর সুদ দেয় তাহলে সেই ক্ষেত্রে বলা হবে 2 পর্বের সুদ, 2 পর্বযুক্ত সুদ। এক্ষেত্রে কান খোলা রাখতে হবে, এক্ষেত্রে কান একেবারে খোলা রাখতে হবে। এক্ষেত্রে যখন আমরা সুদ আসল বার করব তখন যেহেতু 2 পর্বে, সেই 2টা আমরা আর এর সঙ্গে ভাগ করে দেবো। কি করে দেবো? আর এর সঙ্গে হবে ভাগ, আর এন এর সঙ্গে হবে গুণ। কি বললাম? যদি পর্ব 2 হয়, অর্থাৎ আমাকে বছরে দুবার সুদ দেবে, সেক্ষেত্রে আমাকে সেই 2টাকে নিয়ে আর এর সঙ্গে, অর্থাৎ তোমার সুদের হারের সঙ্গে ভাগ করে দিতে হবে, আর বছরের সঙ্গে বা সময়ের সঙ্গে গুণ করে দিতে হবে। আচ্ছা, যদি আমাকে বছরে 3বার সুদ দেয়, অর্থাৎ 4 মাস অন্তর অন্তর, 3 এ 12, তাই তো 4 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, তখন সেটাকে বলা হবে তোমার 4 মাস অন্তরে সুদ দিলে 3 পর্বযুক্ত সুদ। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের সূত্রটা একইভাবে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। কাকে ভাগ? আর কে ভাগ। তাহলে সুদ আসল বা সবৃদ্ধি মূল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 হোল টু দি পাওয়ার 3n। তোমাদের এত চাপ রাখার দরকার নেই, তোমরা এই একটা সূত্র মনে রাখবে যে সুদ আসল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখন জাস্ট এইটুকু মনে রাখবে, পর্ব যদি 2 হয় আর এর সঙ্গে ভাগ, তারপরে n এর সঙ্গে গুণ। যদি পর্ব 3 হয় আর এর সঙ্গে 3 ভাগ, আর n এর সঙ্গে 3 গুণ। ঠিক আছে, পর্ব কিভাবে বুঝবে? যদি দুবার সুদ দেয় বছরে, তো 2 পর্ব, 3 বার সুদ দিলে 3 পর্ব। ক্লিয়ার এটা? এবার আমরা ডিরেক্টলি অঙ্কের দিকে চলে যাবো, চ্যাপ্টার অঙ্কের দিকে। ক্লিয়ার? তোমাদের বইয়ের প্রথম উদাহরণটা আমি করে দিচ্ছি 6.1, পেজ নাম্বার হলো 112 পেজ খোলো, খুলে অঙ্কটা পড়ছেই শোনো। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে, সুদ যোগ আসল, মোট সুদে আসলে কত টাকা পাবো সেটা হিসাব করে দেখতে বলেছে। তো আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেই সুপার হিরোটাকে আনি আগে। 6.1 এর অঙ্ক হচ্ছে আমরা 1 টাকার অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমাদের মূলধন যেটা আর কি, মূলধন আছে কত আমাদের কাছে? 5,000 টাকা। বার্ষিক সুদের হার কত? এটাকে আমরা পি লিখি, পি দিয়ে লিখি, ব্র্যাকেটে পি সমান 500, এটাকে আমরা আর দিয়ে লিখি, সেটা 8.5% দিয়ে দিয়েছে, এবং সময়টা হলো আমাদের, এক্ষেত্রে সময়টা আমরা এন দ্বারা লিখবো, সময়টা হলো 2 বছর। এখানে কোনো পর্বের ব্যাপার নেই, কারণ প্রত্যেক বছরই আমাদের সুদ দিচ্ছে। তাহলে পর্ব 1, তাহলে প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করলে হবে। তাহলে সুদ আসল সমান লিখতে পারি, সুদে আসলে সমান, অতএব দিয়ে লিখতে পারো, সূত্র কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। যেহেতু কোনো পর্ব নেই তাই আমরা কিছুতে গুণ ভাগ করে নিই। পি সমান কত? এখানে পি সমান হলো 5,000, 1 2 3, 1 প্লাস আর কত? 8.5 সরি, হোল টু দি পাওয়ার 2 হবে, কারণ বছরটা এখানে কত? 2 হলো। এবার কিভাবে বসাচ্ছি দেখো, 5,000 এর ভিতরে ঝামেলাটা মিটিয়ে নিই, দশমিক তুললাম, একটা শূন্য বেড়ে গেল, ভগ্নাংশ যোগ করলে উপরে হবে আমাদের 1085, এটা গুণ হয়, গুণ এর সঙ্গে যোগ হয়ে যায়, নিচে 1000 হোল টু দি পাওয়ার 2। এইটা সমান আমরা কি লিখতে পারি? কোনো কিছু বলে স্কোয়ার মানে সেটাকে দুবার গুণ বোঝায়, তাই আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে দিই। 5,000 এটাকে দুবার গুণ পাশাপাশি লিখবো, 10 85 বাই 1000, 1 2 3 ইন্টু 10 85
বাই 1000 1 2 3। এবার এই ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তর চলে আসবে। চলো ক্যালকুলেশনটা করা যাক। দেখো এবার আমি ক্যালকুলেশনটা করছি। 3টে শূন্য কাটি, 1 2 3 1 2 3, 5 দিয়ে কাটা যায়, 5 2 10 0 0 গেল। এটাকে 5 দিয়ে কাটি, 4 5 20 0, এটাকে 5 দিয়ে কাটি, 5 2 10, 5 1 5 35 হয়, 5 7 35। এটাকে 5 দিয়ে কাটি, 5 8 40, এটাকে 5 দিয়ে কাটি, 5 2 10 1 7। এবার এদের গুণ করো, করে ভাগ করলে উত্তর মিলে যাবে। আমি গুণটা করছি, তোমরাও নিজেদের খাতায় করো। আমার হচ্ছে 47089/8। জাস্ট ডিভিশন করবো আমরা। 5 8 40, 7 মাসে 70, 8 8 64, 6 10 4 64, 6 মাসে, ফের 8 8 64, 6 10 4 64, 4 মাসে, তাহলে 49 হচ্ছে। 5 5 49, 5 40, 6 48, আবার 6 খাবে, 4 48, 4 10 আর 8 থেকে 1, 10 হচ্ছে, 10 মিলে 10 1 2 হচ্ছে 20, 8 2 16 5। এটা ফাইনাল আনসার। তোমাদের বইয়ে অ্যান্সারটা ভুল আছে, দেখেছি আমি। তাহলে এত টাকা অ্যান্সার, এটা ফাইনাল আনসার। তোমাদের বইয়ে 6.688 সামথিং কিছুটা আছে, এটা ফাইনাল আনসার। 6.1 এর আরো একটি উদাহরণ আমি করে দেবো, এবং এটা অন্য টাইপের। দুয়েরটা একেরটা এবং দুয়েরটা পুরো সেম টাইপ, তাই দুয়েরটা তোমরা চেষ্টা করো, না পারলে অবশ্যই আমি আসি। তিনের টাইপটা আমি একটু দেখিয়ে দিই। এখানে আমাদের কি বলছে অঙ্কটা পড়ে একটু। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিলেন 2 বছরের জন্য। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন হিসাব করে লিখি। এখানে কিন্তু বলেনি আমাদের সুদ আসল কত, শুধু আমাদের সুদ চেয়েছে। আর আমাদের সুপার হিরোর মাধ্যমে, সূত্রের মাধ্যমে আমরা সুদ আসল বার করতে পারি, সুদ যোগ আসল বার করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে ওই সূত্রের মাধ্যমে সুদ আসল অর্থাৎ সবৃদ্ধি মূল সুদ আসল আগে বার করে নেবো। নিয়ে যে আসল টাকা ক টাকা, 2000 টাকা আসল টাকা, সেই সবৃদ্ধি মূল বা সুদ আসল থেকে আমরা 2000 টাকা বাদ দেবো, দিয়ে যেটা পড়ে যাবে সেটা আমাদের সলিড চক্রবৃদ্ধি সুদ। ওটাই আমাদের চেয়েছে। জাস্ট আমাদের একটা স্টেপ বেশি করতে হবে, আসলটা দিয়ে বিয়োগ করতে হবে। ওটা দেখানোর জন্য এটা করে দিচ্ছি আমি। 6.1 এর 2 নম্বর অঙ্ক। গৌতম বাবু ধার নিয়েছেন 2000 টাকা। 1 2 3, এটা আমাদের কি আসল, এটাকে পি দেওয়া লিখি আমরা, ঠিক আছে। বার্ষিক সুদের হার, যেটাকে আর দেওয়া লেখা হয়, সেটা বলতে 6%, এবং সময়, সময়টা হলো, যেটা আমরা এন দেওয়া লিখবো এক্ষেত্রে 2 বছরের জন্য নিলেন। তাহলে শর্তানুসারে বা অতএব সুদে আসলে বা সবৃদ্ধি মূল যাই লেখো না কেন, সুদে আসলে সমান কি সূত্র ছিল, যেহেতু এখানে কোনো পর্ব উল্লেখ করা নেই, যেহেতু উল্লেখ করা নেই ধরে নিতে হবে এক পর্বের, প্রত্যেক বছরের পয়সা দেবে আর কি, এক পর্বের। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি কত এখানে 2000 টাকা, 1 2 3, 1 প্লাস আর কত এখানে 6%। এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র হিসাবটা একটু কঠিন হয়ে থাকে, কিন্তু সবগুলোই মানে কনসেপ্ট সহজ। বছর কত, 2 বছর, তাই আমরা স্কোয়ার দেবো। খেয়াল রাখবে এই প্রথম স্টেপে আমরা ভিতরেরটা মিটিয়ে নেব। এই ভগ্নাংশ যোগ করে কত হয়, 100 যোগ 6 106। তাহলে
উপরে কত হচ্ছে, উপরে 106, নিচে 100 হোল টু দি পাওয়ার 2। এর পরের লাইনে কি লিখতে পারবো, সমান দিয়ে 2000 সামনে আছে থাক, 1 2 3, এটা স্কোয়ার আছে তাই আমরা এটা দুবার পরপর গুণ লিখবো। যদি 3 বছর হতো তো 3 বার পরপর গুণ করে লিখতাম। যে 2 বছর তাই আমরা 2 বার পরপর গুণ করবো। 106/100 ইন্টু 106/100, এটাকে সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা টাকা লিখবে এককটা দিয়ে কমা দিয়ে দেবে, চলো এটা মুছে সিম্পলিফাই করা যাক। শূন্যগুলো আগে কাটি, 1 2 3 1 2 3, এটা বাইরেটা কাটলে দেখতে ভালো লাগবে। 3, আর এখানে 10 পড়ে আছে তাই তো, তাহলে এইখানে 2 পড়ে আছে, 2 দিয়ে 10কে ভাগ করে 5 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর কাটছে কি? আর কাটছে না, সব ঠিকঠাক আসতো নাকি? 1 2 3 1 2 3 5 2 10, হ্যাঁ সব কেটে গেছে। তাহলে বাকি পড়ে যেটা 106 গুণ করে 5 দিয়ে ভাগ করা হয়ে যাবে। তোমরা গুণটা করো, আমিও করি। আমার হচ্ছে 11236/5। তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখি, ভাগ করলে আমরা আশা করি পারো, ধরে নিচ্ছি আমি, সব ডট টাকা হবে, সব টাকা। 5 দুগুণে 10, 1 পড়ে থাকে 12, ফের 5 দুগুণে 10, 2 পড়ে থাকে, 4 5 20, 3 পড়ে থাকে, 5 7 35, 1 পড়ে থাকে, দশমিক নিলে শূন্য নিতে পারি, তাহলে 1 0 10 হয়, 5 দুগুণে 10। তাহলে অ্যান্সার আমাদের মানে সবৃদ্ধি মূল বা সুদ আসল বার হচ্ছে এই টাকাটা। কিন্তু আমাদের উত্তর কি শেষ হয়েছে? না, আমাদের সুদ বার করতে বলেছে। তাহলে অতএব চক্রবৃদ্ধি বৃদ্ধি সুদ সমান এইটা থেকে, এই সুদ এবং আসল এর মধ্যে আসল ঢুকে আছে, আসলটাকে বাদ দিতে হবে, তবে আমরা সুদটা পাবো। আসল কত ছিল আমাদের? 2000 টাকা, বাদ দাও, 1 2 3 এত টাকা বাদ দিলে আমাদের কত অ্যান্সার হচ্ছে? 247.2 টাকা। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে সুদটা আমাকে দিতে হবে এত টাকা। আশা করি ব্যাপারটা বোঝা গেছে।